এবার ভোট পর্ব শুরু হওয়ার অনেক আগের থেকেই যখন সারা দেশের মধ্যে প্রথম 2 দশক পরে বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR শুরু হলো, তখন থেকে বিহারের রাজনীতির উপর সারা দেশের নজর। আমরা বারবার আলোচনা করেছি বিহারে SIR নিয়ে। আজকে আমরা ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাবনা, কে কোথায় দাঁড়িয়ে, তা নিয়ে আলোচনা করব। তা নিয়েও গত সপ্তাহে একদিন আমরা আলোচনা করেছি। আপনাদের হয়তো আমাদের নিয়মিত দর্শকদের মনে থাকবে, আমরা বাংলার পশ্চিমবঙ্গে যে নির্বাচন আসছে তা নিয়েও গত সপ্তাহে আমি আলোচনা করেছি। আমরা মনে করি যে দুটির মধ্যে সম্পর্ক আছে। যে প্রেক্ষাপটে বিহারে আজকে নির্বাচন হচ্ছে এবং যে কারণে সারা দেশ তাকিয়ে আছে সেই নির্বাচনের দিকে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, পশ্চিমবঙ্গের ভোটের বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান, তাদের বিন্যাস এর সম্পর্ক আছে। যদিও আজকে আমরা সেই সম্পর্কের থেকে বেশি ফোকাস রাখবো বিহারের উপরে। সাধারণভাবে তোমাকে যদি প্রাথমিক বক্তব্য বলতে বলি, তোমার মতামত কি আমি জানতে চাই। এই নির্বাচনটাকে তুমি কিভাবে দেখছো? আমি এইটা শুধু দর্শকদের জন্য একটা কথা শুরুতেই স্মরণ করিয়ে দেওয়া, এবার কিন্তু শুধু আর বিজেপি জনতা দল ইউনাইটেড মানে নীতিশ কুমারের দলের এনডিএ জোট নয়, কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের দল আরজেডির মহাগঠবন্ধন নয়, জন সুরাজ পার্টি প্রশান্ত কিশোরের তারাও ভোটের লড়াইতে রয়েছে এবং চর্চায় তারা অনেকটা আসছে। ভোটে ফলাফল অবশ্য কি হবে তার ভোটের পরেই জানা যাবে। সুভাষিস, তোমার প্রাথমিক বক্তব্য শুনে এই নির্বাচনকে তুমি কি? কিন্তু আমার এবারের ইলেকশন অন্যবারের থেকে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, কারণ খুব কমপ্লেক্স মনে হচ্ছে। এই ইলেকশনটার একটা তো রেজাল্ট হচ্ছে যে কে জিতলো কে হারলো, এই আলোচনাটা তো আছেই। এর বাইরে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি আগে বাইরের কথাটা বলে নিই। সেটা হচ্ছে গিয়ে বিজেপির ড্রিম প্রজেক্ট হলো একটা হিন্দি স্পিকিং স্টেট। তারা কিছুতেই এককভাবে ক্ষমতায় আসতে পারছে না, তাদের মুখ্যমন্ত্রী হচ্ছে না। তাদের কিন্তু এবারে ভাবনা আছে যে হয়তো তারা ভাবছেন যে তারা হয়তো এবারে সে কাজটাতে সফল হবেন, এবং যে কারণে বারবার বলা সত্ত্বেও কখনো অমিত শাহ বা কখনো নরেন্দ্র মোদী বক্তৃতা দিতে গিয়েও যেটা জেডিইউ নীতিশের দল প্রথম থেকে অন্তত গত 7-8 মাস ধরে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে যে মুখ্যমন্ত্রী ফেস একটা ঘোষণা করা হোক, মুখ ঘোষণা করা হোক, কিন্তু বিজেপি সেটা করছে না। এবং অমিত শাহকে আমি দেখলাম একটা ইন্টারভিউতে বললেন যে ওটা তো লেজিসলেচার পার্টি ঠিক করবে ভোটের পরে। কথাটা ভুল নয়, এইটা একটা পার্ট, যদিও বিষয়টা অত সহজ হবে বলে আমার মনে হয় না। কেন মনে হয় না সেটা পরে বলছি। এই ইলেকশনে এনডিএর আরেকজন শরিক চিরাগ পাসওয়ান, তার ড্রিম প্রজেক্ট হচ্ছে তিনি পাসওয়ান কমিউনিটির নেতা থেকে এই ইলেকশনের মধ্যে দিয়ে এন্টায়ার বিহারের দলিত কমিউনিটির নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সেটা একটা দিক আছে। কংগ্রেসের ঝুঁকি সব থেকে বেশি আমার মনে হয় এই ইলেকশনে, কারণ রাহুল গান্ধী এই নির্বাচনে অনেক বেশি মানে নিজেকে ব্যবহার করেছেন এবং অনেক বেশি মানে স্টেক বাড়িয়ে ফেলেছেন। এক তো ভোটাধিকার যাত্রা, তাছাড়া এআইসিসির সম্মেলন করেছেন বিহারে। এবারে যদি ভোটের পরে দেখা যায় যে জনসুরাজের থেকে তার ভোট শেয়ার কমে গেছে কংগ্রেসের, তাহলে কিন্তু কংগ্রেসের কমেছে বলবে না, সেটাকে রাহুলের ডিফিট হিসেবে দেখবে সবাই, দেখাবে সবাই, দেখবে সবাই। কংগ্রেসের এই ঝুঁকিটা আছে এক্ষেত্রে। আর যদি অন্যরকম হয়, কারণ কংগ্রেস ভাবছে, কংগ্রেস 1989 ভাগলপুর রায়টের পরে সেই যে কংগ্রেস এখানে ক্ষমতাচ্যুত হয়েছিল, তারপরে মন্ডল কমন্ডল ইস্যু ইত্যাদি যাই হোক না কেন, কংগ্রেস এখানে একটা মানে খুবই ছোট দল হিসেবে থেকে গেছে। অনেক দিন বাদে, প্রায় 3.5 দশক বাদে কংগ্রেসের মুভমেন্ট দেখে মনে হচ্ছে তারা একটা পুরনো ফুটহোল্ড কিছুটা হলেও ফিরে পাবে বলে আশা করছে। পেলে কংগ্রেসের ভালো, না পেলে কংগ্রেসের ভালো, না পেলে রাহুল গান্ধীর ক্ষতি।
এবং সেটা অল ইন্ডিয়া লেভেলেও কংগ্রেসের ইমেজকে ডেন্ট করবে বলে আমার ধারণা। আর জনসুরাজ পার্টি বাই ইলেকশনেই 10% ভোট পেয়েছিল, একটাও সিট না পেয়ে, সেটা ভেরি সিগনিফিক্যান্ট। এবং বিহারে গত সুভাষিস 4টে বাই ইলেকশনে লড়েছিল গত বছর নভেম্বরে, তার মধ্যে একটা সিটে জনসুরাজ পার্টি 22% ভোটও পেয়েছিল, যদিও সেটাও তৃতীয় স্থান ছিল। কিন্তু 10% ভোট পেয়েছিল। এবারে কারো কারো মতে সেটা 12-13 হয়ে যেতে 12-13% হয়ে যেতে পারে। বিহারে কিন্তু গত ভোটে দেখা গেছে প্রায় 56-57টা সিটের জয় পরাজয় নির্ধারিত হয়েছিল 5,000 ভোটের কম ভোটের ব্যবধানে। এবারে 10% তো আর সমানভাবে সব জায়গায় পাবে না, কিন্তু সমানভাবে সব জায়গায় পাবে ধরে নিলে, যদি আমি 2 লক্ষ ভোটার ভোট দিচ্ছেন ধরে নিই, তাহলে 10% মানে কিন্তু 20,000 ভোট। ফলে জনসুরাজ পার্টি নিজে কটা সিট পাবে আমি বলতে পারবো না, কিন্তু জনসুরাজ পার্টি অনেক সিট এদিক ওদিক করে দিতে পারে, তার সম্ভাবনা প্রবল। এবং একটা মত হচ্ছে যে বিজেপির ক্ষতিও, মানে এনডিএর ক্ষতিও বেশি করতে পারে। তার একটা কারণ হিসেবে বলা হচ্ছে যে এই যে এন্টায়ার যত প্রার্থী দেওয়া হয়েছে তার মধ্যে বিহারে 15% হচ্ছে ফরওয়ার্ড কাস্ট, কিন্তু বিজেপি ক্যান্ডিডেট দিয়েছে 101 জন, তার মধ্যে 49 জন হচ্ছে ফরওয়ার্ড কাস্টের ক্যান্ডিডেট। অর্থাৎ বিজেপি যে ফরওয়ার্ড কাস্টকে রিপ্রেজেন্ট করে সেটা তার ক্যান্ডিডেট দেওয়া থেকেই বোঝা যাচ্ছে যে সে মুখে যাই বলুক, সে কিন্তু ওবিসি কে রিপ্রেজেন্ট করছে না, বা সে দলিতকে রিপ্রেজেন্ট করছে না, সে ফরওয়ার্ড কাস্টকে রিপ্রেজেন্ট করছে। তার 50% ক্যান্ডিডেট হচ্ছে ফরওয়ার্ড কাস্ট। ফলে এবং যেহেতু পিকে নিজে ফরওয়ার্ড কাস্ট, ফলে ওখানে একটা বিজেপির ভোট কাটার সম্ভাবনা আছে। তবে আরজেডিরও ভোট ও কাটবে বলে আমার ধারণা। এবং ও একটা নতুন কথাও বলেছে যে এখানে বিয়ন্ড কাস্ট একটা ভোট চাইছে, ডেভেলপমেন্টের কথা বলছে, তার প্রতীক স্কুলের ব্যাগ। সব মিলে এটা দেখার আছে যে কতটা কি হয়। তবে আমার নিজের যেটা মনে হয়েছে যে বিজেপি বারবার তার স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। বিজেপি পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী এসে অপারেশন সিঁদুরের নিয়ে ভাগলপুরে, সম্ভবত মধুবনীতে বক্তৃতা দিয়ে গেলেন যে কিভাবে পাকিস্তানকে আমরা সাহায্য করছি। তখনই ওটা মানে সেটা এতই দৃষ্টিকটু লেগেছিল, যেটা নিয়ে প্রচুর আলোচনাও হয়েছিল যে এরকম একটা সময় তিনি পলিটিক্স আলোচনা করছেন। কিন্তু সেই কথাটা বিহারে আর প্রথম কথা নেই এবারের ইলেকশনে। তারপরে দেখা গেল উনি ঘুষপেটিয়া নিয়ে বলতে শুরু করলেন যে রাহুল গান্ধী পদযাত্রা করছেন এই ঘুষপেটিয়াদের বাঁচানোর জন্য। তা আমি দেখলাম বিহারে যে 4টে সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত জেলা আছে, সেখান থেকে শেষ পর্যন্ত বোধহয় 40-42 জন বিদেশি পাওয়া গেছে, তার মধ্যে বেশিরভাগই হিন্দু। ফলে ঘুষপেটিয়া ইস্যুটাও বলা কমে গেছে। এখন 10,000 টাকা অনুদান যেটা মহিলাদের দেওয়া হয়েছে সেই কথাটা বলা হচ্ছে। এছাড়া পুরনো যে ওর অস্ত্র ছিল জঙ্গলরাজ, সেইটাকে আবার সামনে এনেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই দুপক্ষের কেউই, যেমন মহাগঠবন্ধন নীতিশকে সরাসরি আক্রমণ করে না, এরাও তেজস্বীকে সরাসরি আক্রমণ করে না, লালু যাদবের সময়টাকে আক্রমণ করছে, লালু যাদবের সময়টাকে তুলে ধরছে যে কত খারাপ ছিল। ফলে আর এদিকে তো আমি বলবো অন্য দিক থেকে মানে নীতিশের একটা মানে অনেক দিন ধরে নীতিশ একটা জিনিস তৈরি করেছেন। নীতিশ বিজেপির সঙ্গে আছে বলে নীতিশের একটা পরিচয়, এছাড়া নীতিশের নিজস্ব একটা পরিচয় আছে। এবং নীতিশ পঞ্চায়েতে 50% মহিলা রিজার্ভেশন করেছেন। নীতিশই প্রথম ভারতবর্ষে মহিলাদের ছাত্রীদের সাইকেল এবং স্কুল ড্রেস দিয়েছিল, যেটা পরে অনেক রাজ্য এবং পশ্চিমবঙ্গ অনুসরণ করেছে। নীতিশ প্রায় 1 কোটির বেশি মহিলাকে ওই সেলফ হেল্প গ্রুপগুলোর মধ্যে আছে,
তারা হয়তো প্রচুর টাকা মাইনে পাচ্ছে না, কিন্তু তাদের একটা এক ধরনের একটা রোজগারের ব্যবস্থা, এছাড়া জীবিকা দিদি ইত্যাদি তো আছেই। সব মিলিয়ে নীতিশের একটা মহিলা ভোট ব্যাংক আছে, এবং সেটা বোঝা যায়। বিহার হচ্ছে একমাত্র রাজ্য যেখানে গত 3টে ইলেকশনে মহিলাদের ভোট পুরুষের থেকে বেশি পড়েছে। এবং কিন্তু নীতিশের দুর্বলতা সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, যেটাকে তেজস্বী ধরার চেষ্টা করছেন। একটু অবাস্তব প্রমিসই করেছেন বলে আমার মনে হয়, কিন্তু করেছেন, এবং তাতেও নাকি কিছুটা কাজ হচ্ছে। ফলে শেষ পর্যন্ত লড়াইটা বোধহয় মহিলা বনাম যুবশক্তির দিকে চলে যাচ্ছে। যেটা আমার মনে হচ্ছে একটা ভালো লক্ষণ, সেটা হচ্ছে লড়াইটা হিন্দুত্বতে নেই আর। শুভাশিস, এটা খুবই ইন্টারেস্টিং পর্যবেক্ষণ। তুমি মানে পুরো দৃষ্টিভঙ্গি একটা একেবারে বার্ডস আই ভিউ, উপর থেকে পুরো জিনিসটা দেখতে শুরু করে যেখানে এসে শেষ করলে অত্যন্ত ইন্টারেস্টিং পলিটিক্যাল পয়েন্ট। মানে আমি এই মধ্যে এটা দেখুন কমেন্ট করছি না, আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে, একটু পরিসংখ্যান দেখতে হবে। কিন্তু খুবই ইন্টারেস্টিং, তুমি যেটা বললে একদম শোনার মতো, মনে রাখার মতো, ভাবনা মাথায় নিয়ে ভাবার মতো, যারা বিহারের রাজনীতি নিয়ে ভাবছে। আমি নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা করব, এবং এ বিষয়ে আমার যদি কিছু মতামত থাকে পরবর্তী কোনো অনুষ্ঠানে দর্শকদের জানাবো।